ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় ডাক্তারবাবুদের উপর বিরক্ত হয়, মাঝে মাঝে ব্লাড টেস্ট করতে দেন, আবার বলেন বাড়িতে আঙুল ফুটিয়ে ব্লাড টেস্ট করবেন। পেশেন্টরা খুব ভয় পান, অনেকে বলেন যে ডাক্তারবাবু বাড়িতে তো ব্যথা লাগবে করলে, আমি পারবো না। আমি তাদের মোটিভেট করি, বলি যে কিভাবে ব্লাড টেস্ট করবেন। আজকের ভিডিওতে কেন ডাক্তারবাবুরা আপনাকে বারবার ডায়াবেটিক হওয়ার জন্য কি কি টেস্ট করতে বলছেন এবং কেন করতে বলছেন, সুগার টেস্ট কেন বারবার করতে বলছেন, সেই ব্যাপারে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ। প্লাস হাইপোগ্লাইসিমিয়া কখন ডিটেক্ট করবেন, তার কি সিমটম, সেটা নিয়ে ছোট করে বলে দেবো। এবং কোন কোন ক্ষেত্রে আপনি সচেতন হয়ে যাবেন, আপনার কি হেলথ ইমপ্লিকেশন হতে পারে, সেটা নিয়েও আমি ছোট করে এই ভিডিওতে বলবো। আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকি। আজকে আমাদের ডিসকাশন হবে ডায়াবেটিক পেশেন্টদের সুগার টেস্টিং এবং তার মেথড এবং তার কি রেজাল্ট, এইসব ব্যাপার নিয়ে একটা ওভারঅল আলোচনা করা। তো প্রথমে আমি বলি, ডায়াবেটিক পেশেন্টরা দুভাবে ব্লাড টেস্ট করতে পারেন। একটা কনভেনশনাল পদ্ধতি, ল্যাবরেটরি থেকে লোক আসছেন, এসে আপনার রক্ত শিরা থেকে রক্ত নিচ্ছেন এবং সেটা টেস্টের জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছেন, একটা প্রিন্টেড রিপোর্ট দিচ্ছেন, এটা আমরা সবাই জানি। আর একটা গ্লুকোমিটার টেস্ট অনেকদিন ধরেই চলছে, বাড়িতে আঙুল ফুটিয়ে টেস্ট করা। আঙুল ফুটিয়ে টেস্ট করতে একটা ছোট্ট অংশ নিডল আঙুলের মধ্যে প্রিক করানো হয়, সেটা মেশিনের মাধ্যমে হতে পারে, এমনি হাত দিয়েও ম্যানুয়ালিও হতে পারে। সেটা দিয়ে কিছু একটা ড্রপ রক্ত আসে, সেটা গ্লুকোমিটারের স্ট্রিপের গায়ে রক্তটা দিলে কিছুক্ষণ পরে রেজাল্ট আসে। এখন আমাকে পেশেন্টটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরটা প্রথমে দিয়ে আমরা বাকি ডিসকাশনটা শুরু করবো। যে ল্যাবরেটরি থেকে টেস্ট করেছি, টেস্ট করে দেখছি যে সুগার এসছে 105, কিন্তু বাড়িতে সুগার টেস্ট করে আমরা দেখলাম 120। তাহলে কোনটা ডাক্তারবাবু ঠিক? বাড়িতে সুগার টেস্ট করে দেখলাম 120, খুব ভয় পেয়ে গেলাম, একই সময় ল্যাবরেটরিতে পাঠিয়েছি 105 এসছে। তো আমি বলি দুটোই ঠিক। আপনি যখন কোনো খাবার খান, সেই খাবারটা আমাদের পেটে যায়, সেটা খাবারটা ডাইজেশন হলো, ব্লাডে খাবারটা গেল, ধমনির মাধ্যমে খাবারটা হার্ট থেকে শরীরের বিভিন্ন অংশে যাচ্ছে, ধমনী থেকে মানে আর্টারি থেকে আর্টেরিয়লস হচ্ছে, সেখান থেকে ক্যাপিলারি হচ্ছে, ক্যাপিলারি থেকে ভেনিউল, তারপরে ভেন। এই যে ক্যাপিলারি ব্লাড, এইটাই কিন্তু আমরা আঙুল ফুটিয়ে গ্লুকোমিটারের যে টেস্টিং, সেটা ক্যাপিলারি ব্লাডের রক্ত নেওয়া হয়। এখন খাবারটা যখন ধমনির মধ্যে মানে আর্টারির মধ্যে দিয়ে যাওয়ার সময় আর্টারিয়লস এর মধ্যে গিয়ে ক্যাপিলারিজ মধ্যে গেল, ক্যাপিলারিজ গুলো মাসেল ফ্যাট লেয়ারের মধ্যে দিয়ে যায়, সেখানে ফ্যাট মাসেলস লেয়ার কিছুটা গ্লুকোজ ইউটিলাইজ করে নেয়, তারপরে তো ভেনিউলস হয়ে ভেন্স হলো, তাহলে গ্লুকোজটা কিছুটা কমে যায়। ফলে আপনি যখন ক্যাপিলারি থেকে রক্ত নিচ্ছেন, সেখানে রক্ত 120 আসছে, এক্সাম্পল বলছি, এটা 120 এলো। যখন ভেনিউলস আর ভেন থেকে রক্ত নিচ্ছেন 105 এলো, খুবই স্বাভাবিক। তো দুটোই ঠিক। তো পেশেন্টদের সুবিধার জন্য বলি, যদি কোনো এটা মেথড না বা এটা মনে রাখার কোনো ব্যাপার না, যে আপনাদের গ্লুকোমিটারে যা রেজাল্ট আসবে তা থেকে 15% বাদ দিয়ে দেবেন, সেই রেজাল্টটা আপনারা মাথায় রাখবেন। মনে করুন আপনার গ্লুকোমিটারে বাড়িতে আপনার সুগার রিপোর্ট এলো 130, এখান থেকে মোটামুটি আপনি 15% বাদ দিয়ে দেবেন, 18 মতো বাদ দিয়ে দেবেন, তাহলে মোটামুটি 112, এটাই আপনার রিপোর্ট চলে এলো। খুব ইজি, খুব কঠিন ব্যাপার কিছু নয়। এটা ক্যাপিলারি ব্লাড টেস্ট হলো, যে গ্লুকোমিটারে টেস্ট করবেন, যে আঙুল ফুটিয়ে একটা টেস্ট হলো। এখন এর কি সাইড এফেক্ট আছে এই টেস্ট করার? টেস্ট করার অ্যাজ কোনো সাইড এফেক্ট নেই। আঙুল ফুটিয়ে করলে একটু ব্যথা লাগবে, এখানে ল্যাবরেটরি থেকে লোক এসে রক্ত নিলে এখানে একটু ব্যথা লাগতে পারে, বা একটু লালচে ভাব বা ব্রুইজ হতে পারে, লোকে ভয় পেয়ে যায় যে লাল হয়ে গেল, কালো হয়ে গেল, খুব বাজেভাবে ব্লাড নিয়েছে ডাক্তারবাবু, জানেন এসে খুব বাজেভাবে ব্লাড নিয়েছে, এরকম। এটা খুব কমন, মানে এটা আপনার হতেই পারে। এটা যে ছেলেটি রক্ত নিয়েছে সবসময় যে তার দোষ, তার ব্যাপারটা তা নয় আর কি। হয়তো আপনার নিচে চামড়ার নিচে ফ্যাট লেয়ারটা খুব ভালো নেই, বা ভেন্সটার চারপাশে সাপোর্ট খুব ভালো নেই, সেই জন্য এক্সট্রাভেসেশন অফ ব্লাড হয়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভেনাস ব্লাড ক্যাপিলারি ব্লাডের থেকে মোর অ্যাকিউরেট, যেটা আমরা ভেনাস প্লাজমা গ্লুকোজ এস্টিমেট করি ল্যাবরেটরি থেকে। সুতরাং গ্লুকোমিটারের রেজাল্ট নিয়ে ডাক্তারবাবুদের কাছে গেলে অনেক ডাক্তারবাবু অ্যাকসেপ্ট নাও করতে পারেন, কারণ কোন মেশিন কিভাবে কাজ করছে, কোনো ভালো ল্যাবরেটরির রিপোর্টটা বেশি অ্যাকসেপ্টেবল। 2 নম্বর, ফাস্টিং স্টেটে গ্লুকোজটা বেশি ডাক্তারবাবুরা দেখতে চান। খাবার পরের গ্লুকোজ কতটা আসলো বা কোন সময় নিলেন, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তো ডাক্তারবাবুর অতটা কমফোর্টেবল না। ফাস্টিং সুগার দেখতে চান এবং HbA1c দেখতে চান। পিপি ব্লাড সুগার যদি আপনার টেস্ট করতে হয়,
তাহলে খাবার শুরু থেকে 2 ঘন্টা পরে নিতে হবে। খাবার শেষ করলেন, তারপরে 2 ঘন্টা বাদে নিলেন সেখান থেকে নয়, আপনি যখন থেকে খাবারটা শুরু করলেন তার সেখান থেকে 2 ঘন্টা বাদে পিপি সুগার নিতে হয়। পিপি সুগার নিতে হবে বলে 2 ঘন্টা ধরে খাবার খাবেন না, নর্মাল যে স্পিডে খাবার খান সেই স্পিডেই খাবেন। এবার HbA1c-র ব্যাপারটা বলি। HbA1c তো আমাদের তো একটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, মানে একটা নন এনজাইমেটিক রিয়াকশন হয় গ্লুকোজের সঙ্গে হিম মলিকিউলের, আরবিসি বা রেড ব্লাড সেলস এর মধ্যে থাকে। এটা লাইফ স্প্যান মোটামুটি 80 থেকে 120 দিন এবং 3 মাসের মোটামুটি অ্যাভারেজ একটা সুগারের হিসেব পাওয়া যায় আপনি কিরকম ছিলেন। আসলে অনেকে কি করেন, খুব হয়তো আনকন্ট্রোল লাইফ লিড করছেন, ডাক্তার ব্লাড টেস্ট করে ডাক্তারের কাছে যেতে হবে বলে 3 দিন ধরে আপনি খাবার কমিয়ে দিলেন, একটু এক্সারসাইজ করে ফাস্টিং সুগার কম নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলেন, কিন্তু ডাক্তারবাবু যদি আপনার HbA1c রিপোর্ট চান, দেখবেন HbA1c রিপোর্ট অনেক বেশি, হয়তো 9.5 এসছে। ফলে ডাক্তারবাবু বুঝে যাবেন যে আপনি সারা মাস কন্ট্রোল করেননি বা 3 মাস কন্ট্রোল করেননি। সুতরাং HbA1c-টা ইম্পর্টেন্ট, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং ডাক্তারবাবু HbA1c যদি টেস্ট করতে বলেন সেটা করবেন। আমি পেশেন্টদের বলি, যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন প্রত্যেক মাসে একটা করে HbA1c করুন, অনেক ভালো। আর যদি একটু অ্যাফোর্ডেবিলিটির প্রবলেম হয় আমাদের দেশে, তাহলে তারা 2 মাস বা 3 মাস ছাড়াও করতে পারেন। কিন্তু HbA1c-টা করবেন, ওটা ফাস্টিং পিপি ব্লাড সুগারের থেকে অনেকগুলো ইনফরমেশন বেশি দেয়, বিশেষ করে ডাক্তারবাবুদের ক্ষেত্রে। আপনাকে কিভাবে উনি হ্যান্ডেল করবেন, কি ওষুধ দেবেন, সেই সব ব্যাপারটা অনেক বেটার জানা যায়। যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের তো অনেকবার আঙুল ফুটিয়ে ফুটিয়ে দেখতে হয়, বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে হয়, কারণ তাদের মাল্টিপল ডোসেস অফ ইনসুলিন লাগে। কারো কারো ইনসুলিন পাম্প থাকে, সেই ইনসুলিন পাম্পের মাধ্যমে ইনসুলিন ডেলিভারি হয়। তবে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বলে একটা CGM বলি, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বলে একটা সিস্টেম আছে, যেটা একটা সারাদিনের একটা হিসেব, গ্লুকোজ হিসেব পাওয়া যাবে, একটা হাতে প্যাচের মতো লাগিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনারা ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইলে দেখতে পাবেন সারাদিনে কিরকম গ্লুকোজ থাকছে। এই মেথডটা এখন খুব পপুলার, আপনারা সেটা ইউজ করতে পারেন। তাহলে ব্লাড সুগারটা কি হলো? এতক্ষণ যে ব্লাড সুগার টেস্টিং নিয়ে আলোচনা করলাম, ব্লাড সুগারটা আমরা যা খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আমাদের পেট ইসোফেগাস দিয়ে স্টমাকে যায়, মুখের মধ্যে খাবার স্যালিভারি অ্যামাইলেজ থাকে, কিছুটা সেটা ডাইজেশন করে, ইসোফেগাস দিয়ে স্টমাকে যায়, অনেক স্টমাকের কন্টেন্ট আছে যেগুলো খাবারটাকে আমাদের হজম করতে সাহায্য করে। ইন্টেস্টিনে গিয়ে সেই খাবার গ্লুকোজ গুলো অ্যাবসর্বড হয় এবং ব্লাডে গ্লুকোজটা ডিফ্লেকশন হয়। আপনার এই গ্লুকোজটা হ্যান্ডেল করে ইনসুলিন বলে একটা হরমোন বডিতে, সেগুলো এই গ্লুকোজটাকে কোষগুলোর মধ্যে ঢুকিয়ে তার মেটাবলিজমে হেল্প করে। মেটাবলিজম কথাটার মানে হচ্ছে খাবার থেকে এনার্জি তৈরি করার পদ্ধতির নামই হচ্ছে মেটাবলিজম। ইনসুলিন না থাকলে গ্লুকোজ মেটাবলিজম হয় না, বা ইনসুলিন যদি প্রপারলি কাজ করতে না পারে গ্লুকোজ মেটাবলিজম হয় না, তখন ডায়াবেটিস বলে রোগটা হয়। এ ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি ডিটেলে, এটা ছোট করে আমি বললাম আপনাদের। এখন এই গ্লুকোজটা ব্লাডে ঢোকার পরে যে গ্লুকোজ লেভেলটা হয় সেটা টেস্ট করে, ভেনাস ব্লাড অথবা ক্যাপিলারি ব্লাড টেস্ট করে আমরা গ্লুকোজ কতটা আছে সেটা জানতে পারি। এটাই ব্লাড সুগার। কখন কখন আমরা সুগার টেস্ট করব? আজকাল আমরা অনেকে স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, রুটিন কিছু ব্লাড টেস্ট আমরা করি প্রত্যেক বছর, বা কেউ কেউ 6 মাস ছাড়া ছাড়া করেন। সেই রুটিন টেস্টের মাধ্যমে সুগার টেস্ট করি। তাহলে 1 নম্বর হচ্ছে রুটিন টেস্ট। 2 নম্বর, আপনি যদি ডায়াবেটিক হন, ডাক্তারবাবু আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুগার টেস্ট করতে বলবেন। সেটা ল্যাবরেটরি থেকে হতে পারে, অথবা বাড়িতে গ্লুকোমিটার দিয়ে আঙুল ফুটিয়ে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্টও হতে পারে। 3 নম্বর, আপনি হয়তো এরকম কোনো ওষুধ খান যে ওষুধগুলোতে সুগার বাড়তে পারে। কিছু অ্যান্টি কনভালসেন্ট আছে, কিছু কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধ আছে, আরো কিছু ওষুধ আছে, HIV-র ওষুধ আছে। সেই ওষুধগুলো আমাদের সুগার বাড়িয়ে দিতে পারে, তখন ডাক্তারবাবু আপনাকে সুগার টেস্ট করতে বলতে পারেন। আর 4 নম্বর, আপনার ডায়াবেটিসের চান্স আছে কিনা জানার জন্য। মনে করুন আপনি একটা হাই রিস্ক আছেন, আপনি একজন ওবিজ, আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, আপনার ব্যাড ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে আপনার ডায়াবেটিস আছে বাড়িতে, মা বাবা বা সিবলিংস এর, তাহলে, বা আপনার বয়স যদি 35 বছরের বেশি হয়, বা আপনার যদি ইনঅ্যাক্টিভিটি থাকে, মানে আপনি এক্সারসাইজ করেন না, আপনার যদি হ্যাবিট থাকে বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড খাবার, তাহলে আপনাকে মাঝে মাঝে সুগার টেস্টের কথা আমি বলবো। তাহলে এই 4টে সিচুয়েশনে আপনার সুগার টেস্টের করার কথা এবং সুগার টেস্ট করা উচিত বলে আমার মনে হয়। ডায়াবেটিস হলে তার কি সিমটম হবে? অনেকবার বলেছি, আবার বলে দিচ্ছি। পলিডিপসিয়া, পলিফ্যাজিয়া, পলিইউরিয়া। পলিডিপসিয়া মানে হচ্ছে আপনার জল তেষ্টা বেশি পাবে, পলিফ্যাজিয়া মানে খাবার বেশি খাবেন, পলিইউরিয়া মানে ইউরিন বারবার
ত্যাগ করতে হবে, কেউ কেউ চোখে ব্লাড ভিশন দেখেন, স্কিনে কারো ইনফেকশন থাকে, কারো উইকনেস থাকে, ওয়েট লস থাকে, কোনো জায়গায় কেটে গেলে শুকোচ্ছে না, এতগুলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে। এই এতগুলো ডায়াবেটিসের লক্ষণ হয়। ডায়াবেটিসের মেন যে স্কিনের চেঞ্জেস গুলো, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, ঘাড়ের পেছনে বা বগলে বা গ্রয়েন বা কুঁচকিতে যে কালো ভেলভেটের মতো দাগ, সেটাকে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স বলে, কারো কারো স্কিন ট্যাগ থাকে, আমরা আঁচিল বলি। তো এই ডায়াবেটিসের লক্ষণ আমরা এক নিঃশ্বাসে বললাম। আপনাদের কারো যদি মনে হয় যে এগুলো আপনাদের সঙ্গে মিলছে, তারা সুগার টেস্ট করাবে। কারো কারো ক্ষেত্রে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসে, তাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, তাদের ভমিটিং হতে পারে, ডিস্টার্ব সেন্সিডিয়াম হতে পারে, মানে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন, ডিহাইড্রেটেড থাকতে পারে। এই সেই প্রবলেমগুলোর সঙ্গে ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে অনেকে প্রেজেন্ট করেন। তখন প্রথমবার জানা যায় যে তিনি ডায়াবেটিক বা টাইপ 1 ডায়াবেটিস হয়েছে। এরকম এরকম অনেক অনেক ক্ষেত্রেই দেখা গেছে। তো সুগার ফল করলে কি কি সিমটম হতে পারে? হাত কাঁপতে পারে, বুক ধড়ফড় করতে পারে, সোয়েটিং হতে পারে, নার্ভাসনেস লাগতে পারে, প্রচুর খিদে পেতে পারে, বা খুব দুর্বলতা লাগতে পারে। এগুলো হচ্ছে সুগার ড্রপ করলে এই সিমটম গুলো হতে পারে। ব্লাড সুগার টেস্ট কারা করেন? ফ্লেবোটমিস্ট থাকেন, যারা ল্যাবরেটরি থেকে আসেন বাড়িতে, তারা ট্রেন্ড। তারা এখানে একটা টুর্নিকেট বাঁধেন যাতে ভেন গুলো ফুলে যায়, যাতে ভেনাস রিটার্নটা কমে যায়। টুর্নিকেট বাঁধার জন্য ভেন গুলো ফুলে যায়, ভিজিবল হয়, সেখান থেকে রক্ত নেন। রক্ত নেওয়ার সঙ্গে সঙ্গে টুর্নিকেট খুলে নিতে হবে। টুর্নিকেটটা না লাগানো থাকে বেশিক্ষণ, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে ব্লাড সাপ্লাইয়ের অসুবিধা হয়। তারপরে ওই জায়গাটা তুলো দিয়ে চেপে রাখা হয় যাতে রক্তটা বন্ধ হয়ে যায়। তারপরে একটা ওখানে টেপ জাতীয় কিছু একটা লাগিয়ে দেওয়া হয়। এখন এই রক্তটা নিয়ে একটা ভায়েলে নিয়ে, তার মধ্যে কিছু কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল ভায়েল নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে সেটা টেস্ট করা হয়। যদি এই রক্ত দেওয়ার ব্যাপারটা ফাস্টিং স্টেটে করতে বলা হয়, তাহলে আপনাকে 10 থেকে 12 ঘন্টা, আইডিয়ালি 8 থেকে 12 ঘন্টা, কিন্তু আমি বলি 10 থেকে 12 ঘন্টা, তাহলে আপনাকে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকা মানে আপনি জল খেতে পারবেন, কিন্তু চা বা অন্য কোনো বেভারেজ খেতে পারবেন না। আগের দিন রাত্রিবেলা কফি বা অ্যালকোহল খাবেন না, তাতে রক্তের রিপোর্ট ভুল আসবে। এবং চেষ্টা করবেন রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাতে। এবং ফাস্টিং যে টেস্ট গুলো, সেগুলো সকালবেলা করাটাই ভালো, কারণ দিনের বেলা ফাস্টিং করলে অনেকক্ষণ জেগে থাকতে হবে না খেয়ে আপনাকে, সেটা আরো কষ্টদায়ক হবে। সেটা ইউজুয়ালি ফাস্টিং ব্লাড সুগার সকালে করা হয়, যে রাত্রিবেলা ঘুমের টাইমটা অনেকটা কেটে যায়, ঘুমিয়ে আপনি অনেকটা এই টাইমটা কাটিয়ে দিতে পারেন। আঙুল ফুটিয়ে টেস্টের সময় একটা ছোট্ট আঙুলের উপরে ছোট্ট একটা প্রিক করা হয়, সুইচ করে কিছুটা রক্ত বার করা হয়, গ্লুকোমিটারের স্ট্রিপটা এখানে ধরে রক্তটা নেওয়া হয়, তারপরে গ্লুকোমিটারের রিং আসে। এই মোটামুটি সিস্টেমটা আপনাদের একটু আলোচনা করে নিলাম। ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট আসে সেটার মধ্যে কি থাকে? সেটার মধ্যে আপনার নাম থাকবে, আপনার বয়স থাকবে, আপনার জেন্ডার থাকবে, আপনি পুরুষ না মহিলা, আপনার কোন সময়ে ব্লাড কালেক্ট করা হয়েছে, কোন তারিখে সেটা থাকবে, রিপোর্টিং টাইম দেওয়া থাকবে, তার নিচে আপনার কি টেস্ট হয়েছে সেটা লেখা থাকবে, আপনার টেস্টের রেজাল্টের রিপোর্ট কি আছে সেটা লেখা থাকবে, রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকবে, নিচে ডাক্তারবাবুর সাইন থাকতে হবে। অনেক সময় অনেক ল্যাবের রিপোর্টে ডিজিটাল সাইন থাকে, বা আজকাল অনেক জায়গাতে এই সাইনটা ম্যান্ডেটরি নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে। ল্যাবরেটরির নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, এবং কি মেথডে সুগার চেক করা হয়েছে, এতগুলো জিনিস এই রিপোর্টে থাকে, সেটা আপনি চেক করে নেবেন। নর্মাল ব্লাড গ্লুকোজ কি থাকবে? ইউজুয়ালি 70 to 99 হচ্ছে নর্মাল ব্লাড সুগার রেঞ্জ। 100 থেকে 125 হলে আপনি প্রি ডায়াবেটিক, 125-এর বেশি হলে আপনি ডায়াবেটিক। এটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী আপনাদের বলবো। কারো কারো কেউ যদি ডায়াবেটিক না হন বা ডায়াবেটিসের ওষুধ না খান, তার যদি 50 থেকে 70 সুগার আসে এই রেঞ্জের মধ্যে, এবং তার কোনো সিমটম যদি না থাকে, সেটাও নর্মাল। সুতরাং এত বড় রেঞ্জ, সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আমার ডাক্তারবাবু 102 চলে এলো, আমি কি ডায়াবেটিক হয়ে গেলাম। হতেই পারে আপনি ডায়াবেটিক হতে পারেন ইন ফিউচার, হতে পারেন যে আপনি 12 ঘন্টা ফাস্টিং করেননি, হতেই পারেন আপনি এমন কিছু খেয়েছেন তার জন্য সুগার বেশি এসছে। আবার কিছুদিন বাদে একটা টেস্ট করে দেখতে হবে। যদি পারসিস্টেন্টলি একটু হাইয়ের দিকে থাকে, তাহলে লাইফস্টাইল মডিফাই করুন, ভালো থাকবেন। অনেকেই লাইফস্টাইল মডিফাই করে ভালো থাকছেন, সুগারটাকে রিভার্স করে দিতে পেরেছেন। এই যে বললাম 100 থেকে 125 এই প্রি ডায়াবেটিক রেঞ্জ, এটা নিয়ে আমার কিছু বলার আছে। প্রি ডায়াবেটিক রেঞ্জ মানে আপনার খুশি হওয়ার কোনো কারণ নেই যে আপনি ডায়াবেটিক হননি। প্রি ডায়াবেটিসে আপনার বডিতে ডায়াবেটিসের জন্য যা যা ক্ষতি, সাইড এফেক্ট হওয়ার কথা সব হয়, সুতরাং আপনি সাবধান হয়ে যান।
এটা 1 নম্বর। প্লাস 50% প্রি ডায়াবেটিকটা ফিউচারে ডায়াবেটিক হয়ে যায়। সুতরাং সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে আপনি কিছুদিনের মধ্যে ডায়াবেটিক হয়ে যেতে পারেন। এই 50% যারা প্রি ডায়াবেটিক আছেন তাদের 50% আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই ডায়াবেটিক হয়ে যাবেন। সুতরাং তারা যদি লাইফস্টাইল ভালো করে মডিফাই না করেন, তারা যদি ডায়েট ঠিকঠাক মডিফাই না করেন, আমার ভিডিওগুলো দেখবেন, এখানে ডায়েট, এক্সারসাইজ এগুলো নিয়ে এক্সটেন্সিভ আমি বলেছি। একটা ভিডিওতে তো বারবার একই কথা বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমি বলছি না। সেগুলো একটু ফলো করবেন, দেখবেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন। মেন 3টে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস যেখানে ইনসুলিন প্রপারলি তৈরি হচ্ছে না, যেটা টাইপ 2 ডায়াবেটিস যেখানে ইনসুলিন কম তৈরি হচ্ছে বা ইনসুলিন প্রপারলি তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস, যে ডায়াবেটিস প্রেগনেন্সিতে হয়। পেশেন্ট আগে প্রেগনেন্ট ছিলেন না, কিন্তু 24 থেকে 28 সপ্তাহের মধ্যে তিনি ডায়াবেটিক হয়ে গেছেন। এখন এই সুগার যদি টেস্ট করলেন, এবার দেখলেন যে আপনার সুগার কম এসছে, 70-এর কম, এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। ডায়াবেটিক পেশেন্টরা যদি সুগার ওষুধ খান এবং তার সুগারের রিপোর্ট যদি লেস দেন 70 হয়, তাহলে সেটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়াতে বিভিন্ন রকম সিমটমস আমি বললাম, হাত পা কাঁপে, বুক ধড়ফড় করতে পারে, সোয়েটিং হতে পারে, খিদে হতে পারে, নার্ভাসনেস থাকতে পারে। কিন্তু আরো কিছু কিছু জায়গা আছে যেখানে পেশেন্ট ডায়াবেটিক নন অথচ সুগার কম আসতে পারে। তখন কয়েকটা জিনিস আমাদের দেখতে হয়। এই প্রবলেম গুলো পেশেন্টের নেই তো? 1 নম্বর তার লিভারের প্রবলেম নেই তো? 2 নম্বর কিডনির প্রবলেম নেই তো? 3 নম্বর হাইপোথাইরয়েডিজম নেই তো? 4 নম্বর অ্যাডিসন্স ডিজিজ বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি নেই তো? 5 নম্বর অ্যালকোহল তিনি অ্যাবিউজ করছেন না তো? বা 6 নম্বর ইনসুলিন ওভা বলে কোনো প্রবলেম নেই তো? এই জিনিসগুলো দেখতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিক নন পেশেন্টরা অথচ তার সুগার বেশি এসছে, যেমন কুসিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, বা কোনো একটা স্ট্রেস হয়েছে, বডিতে সার্জারি হয়েছে বা ট্রমা হয়েছে, বা গ্লুকোকর্টিকয়েড খাচ্ছেন বা স্টেরয়েড গ্রুপের ওষুধ খাচ্ছেন, এইসব জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে এইসব কারণে আমাদের সুগার বেশি আসছে কিনা। সুতরাং সুগার বেশি আসলেই ঘাবড়ে যাওয়া না, সেটা কারণ খুঁজে বার করতে হবে এবং সেটা চিকিৎসা করতে হবে। অনেক সময় হাই বা লো ব্লাড সুগার অনেক সময় ওষুধ থেকেও হতে পারে, রক্তটা হয়তো ঠিক করে কারেকশন হয়নি বা রক্তটা নষ্ট হয়ে গেছে সেটা থেকেও হতে পারে, ট্রান্সপোর্টেশনের প্রবলেম থেকেও হতে পারে। সুতরাং একবার খুব হাই বা লো আসলো সেটাকে আরেকবার রিচেক করাটা দরকার। সেটা বাড়িতে গ্লুকোমিটার দিয়েও আপনি করতে পারেন বা অন্য কোনো ল্যাবরেটরি থেকেও করতে পারেন। কতক্ষণের মধ্যে ব্লাড সুগার টেস্টের রেজাল্ট ল্যাবরেটরি থেকে পাওয়া যায়? কোনো কোনো ল্যাবরেটরি থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাওয়া যায় ইমার্জেন্সি সিচুয়েশনে। ইউজুয়ালি 8 থেকে 10 ঘন্টা পরে রিপোর্ট রেডি হয়ে যায় এবং রিপোর্ট পাওয়া যায়। আজকে মোটামুটি আমরা এই ভিডিওতে পুরোটাই আলোচনা করলাম যে কিভাবে আমাদের রক্তের পরীক্ষা করাবে সুগার টেস্টের জন্য কেন দরকার, মানে এই প্রিরিকুইজিটস গুলো, বা ডায়াবেটিসের জন্য কেন সুগার টেস্ট দরকার, বা অন্যান্য কোন সিচুয়েশনে সুগার টেস্ট দরকার, সুগার বেশি আসলে বা কম আসলে তার কি ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, এই সব ব্যাপারে আলোচনা করলাম। হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আলোচনা করলাম, কোন কোন সিচুয়েশনে সুগার বেশি আছে সেটা নিয়ে আলোচনা করলাম, ডায়াবেটিসের লক্ষণ নিয়ে আলোচনা করলাম। মোটামুটি একটা কম্প্যাক্ট সুগার টেস্ট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।